বাস্তবতা হচ্ছে শতাধিক পণ্যের উপরে অর্থ বছরের ঠিক মাঝখানে এসে জানুয়ারি মাসে আমাদের নতুন সরকার, বিপ্লবী সরকার ইউনূস সরকার সাহেব দাম বাড়িয়ে দিয়েছেন। এটা মানে খুব উদ্ভট একটা ঘটনা ঘটলো। উদ্ভট ঘটনা ঘটলো কারণ গত জুন মাসে বাজেট হয়েছে এবং সাধারণত বাজেটের সময় কর নির্ধারণ হয়ে থাকে, কিন্তু এই সরকার আইএমএফ এর প্রেসক্রিপশন মেনে নিয়ে, আইএমএফ এর কথা মেনে নিয়ে এবং আইএমএফ এর পুতুল সরকার হিসেবে হঠাৎ করে জানুয়ারি মাসে আবার বিভিন্ন জিনিসের কর বাড়িয়েছে এবং এটা কিন্তু শতাধিক জিনিসের কর বাড়িয়েছে। আপনারা হয়তো অনেকে বলবেন যে ঠিক আছে, বড় লোক মানুষ টিস্যু পেপার ব্যবহার করেন, আপনাদের টিস্যুর দাম বেড়েছে বলে কি হয়েছে? হ্যাঁ, টিস্যু ছাড়াই আমাদের অনেকের চলবে, পোশাক ছাড়া কি চলবে? পোশাক ছাড়া চলবে না। পোশাকের আগের হার ছিল 7.5% ভ্যাট, এখন এটাকে 15% করা হয়েছে। মানে একেবারে যদি বাদ দেন 1000 টাকার কাপড়ে এখন আপনাকে আরো 70 টাকা 75 টাকা বেশি দিতে হচ্ছে ডক্টর ইউনূস সরকারকে। ঠিক আছে, কাপড় না হয় দুটো কম কিনলেন। রেস্তোরাঁয় যাবেন, রেস্তোরাঁয় একই অবস্থা, রেস্তোরাঁয় মাত্র 5% ট্যাক্স ছিল, সেটাকে এখন বাড়িয়ে 15% ভ্যাট করা হয়েছে। রেস্তোরাঁয় একবেলা যে আপনি খাবেন, সেটা শৌখিন খাওয়া বাদ দেন, বিপদ আপদে পড়ে তো আমরা রেস্তোরাঁয় খাই, বাইরের জেলায় গেলে খাই, কাজসূত্রে গেলে খাই, সেটাও কিন্তু এখন বাদ পড়ে যাবে। আপনারা যারা 5 আগস্টে সরকার পতনের পর ডক্টর ইউনূস আসার পরে ব্যাপক হারে মিষ্টি বিলি করেছিলেন, তারা খুব সৌভাগ্যবান। সৌভাগ্যবান এই কারণে মিষ্টির দামও ডক্টর ইউনূস এখন বাড়িয়ে দিয়েছেন। সুতরাং ডক্টর ইউনূস যখন চলে যাবেন, তখন কিন্তু নতুন করে মিষ্টি বিলি করতে হলে আপনাদেরকে বেশ মুসিবতের মধ্যে পড়তে হবে। তো আপনি বলবেন যে ভাই রেস্তোরাঁ খাবো না, মিষ্টিও খাবো না, ভালো, বাচ্চাদের জন্য তো বিস্কিট কিনবেন নাকি? বিস্কিটের দামও কিন্তু বাড়িয়েছে। ঠিক আছে, আপনি না বিস্কিটও খাইলেন না, রান্না করে তো বাসায় খাবেন। আপনি কি জানেন এলপি গ্যাসের দাম বাড়িয়েছে আবার? ঠিক আছে, আচার, চাটনি, সস, যেগুলো আমাদের গৃহিণীরা বাসায় বসে অনেকে করেন বা অনেকে ছোট ছোট কুটির শিল্প দিয়ে করে থাকেন, এগুলোর মধ্যে 5 থেকে বাড়িয়ে 15% ভ্যাট করা হয়েছে, যাদের বিক্রি কমবে। বিস্কুটের কথা আগেই বলেছি। তো এই যে গোটা অবস্থাটা দেখার পরে আপনারা অনেকেই হয়তো মন খারাপ করে বলবেন যে থাকবো না, এই দেশেই থাকবো না, চলে যাব। দাঁড়ান, যেতে গেলে যে ট্যাক্স দিতে হবে সেটাও বাড়িয়েছে। আপনি যদি মনে করেন যে ঢাকা শহরে থাকবো না, ঠিক আছে, আরেকটা জেলায় গেলাম, সেক্ষেত্রে আপনি যদি বিমানে যান তাহলে আপনাকে কিন্তু ট্যাক্স বাড়িয়েছে। আগে ছিল যেখানে 500 টাকা, এটা হচ্ছে 700 টাকা। হ্যাঁ, অল্প, কিন্তু সার্কভুক্ত দেশে যেতে হলে আপনাকে 500 থেকে বাড়িয়ে এটা হয়েছে 1000 টাকা। এশিয়া মহাদেশে গেলে 2500 টাকা, আর ইউরোপে যদি যান সেটা বেড়ে এখন হয়েছে 4000 টাকা। আপনি বললেন যে ভাই ইউরোপে বড় লোকরা যায়, আমি এখানেই আছি, আমি এখানে থেকেই ডক্টর ইউনূসের নতুন দিনের ঘটনাগুলো দেখব। চোখে কি একটু কম দেখতে পাচ্ছেন? যদি তাই হয়, আপনাকে চশমা নিতে হবে দেখার জন্য, এবং সেই চশমার ফ্রেমের দামটাও ডক্টর ইউনূস সরকার বাড়িয়ে দিয়েছে। এই যে হঠাৎ করে একেবারেই কি বলা যায়, বছরের মাঝখানে এটা খুব উদ্ভট একটা ঘটনা ঘটলো। সাধারণত গত বাজেটে ট্যাক্স এক ধরনের সমন্বয় করা হয়েছে এবং সেই ট্যাক্সটা মানে সেই বাজেটটা আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিলেন। আগস্টের 5 তারিখের পরে তারা আর ক্ষমতায় নেই, ওকে। কিন্তু সাধারণত আগামী জুন জুলাই মাসে তো আপনাদের ট্যাক্স বাড়ানোর কথা। যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, তখন কিন্তু এই অর্থ উপদেষ্টা, যিনি এখনো আছেন, তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার সাথে সাথে বলেছিলেন যে অর্থনীতির অবস্থা আগে যেরকম খারাপ ভেবেছিলাম এত খারাপ নয়। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের ফাইন্যান্স ম্যানেজমেন্ট যেভাবে হোক দেশের অর্থনীতি একটা শক্ত ভিতের উপর দাঁড়িয়েছিল। ব্যাংক লুটপাট হয়েছে এবং সেটা যে শুধুমাত্র কি বলে এসালন করেছে তা কিন্তু না, নাফিস শারাফাতরাও আরো কিছু ব্যাংক লুট করেছে, এটা অস্বীকার করার কিছু নাই। সবকিছুর পরেও আমাদের যে বৃহৎ অর্থনীতি সেটা একটা শক্ত অবস্থানের মধ্যে ছিল। এখন ডক্টর ইউনূস এবং তার সরকার, আপনারা যেহেতু নির্বাচন দিয়ে চলেই যাবেন বলছেন, আমি বিশ্বাস করি না, বাট বলছেন, তাহলে হঠাৎ করে বছরের মাঝখানে টিস্যু পেপারের দাম বাড়ানো বা চশমার ডাটির দাম বাড়ানো, রেস্টুরেন্টের দাম বাড়ানো, পোশাকের দাম বাড়ানো, এগুলো তো আপনাদের প্রায়োরিটি হওয়ার কথা নয়। কথা এই কারণে হচ্ছে, কারণ হচ্ছে আপনারা ফাইন্যান্স ম্যানেজমেন্টে বেশ লেজে গোবরে করে ফেলছেন হয়তো। কেনই বা করবেন না? আমরা দেখলাম ডক্টর ইউনূস, ওনার উপর কাছে রাষ্ট্র রায় দিয়েছিল, রাষ্ট্র যেটা আপিলে ছিল, 600 কোটি টাকার উপরে ওনার কাছে কর পায়, এবং এটা কিন্তু আসলে আদালতে কোনোভাবেই রায় বদলানোর সুযোগ আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ সুস্পষ্টভাবে তিনি টাকা নিয়েছেন, তিনি স্বীকার করেছেন, তিনি বলছেন যে এই টাকাটা আমি আরেকজনকে ট্রান্সফার করে দিয়েছি। টাকাটা যে কেউ রিসিভ করার সাথে সাথে এটা করযোগ্য টাকা হয়ে যায়। আপনি ট্যাক্স দিবেন, বাকি টাকা আপনি দান করে দেন, বাড়ি কিনেন, গাড়ি কিনেন, সরকারের বা কারো কোনো আপত্তি নাই। আপনি বলতে পারবেন না যে না, যেহেতু আমি নিজে ভোগ করি নাই আমি ট্যাক্স দিব না। সুতরাং এই মামলায় ডক্টর ইউনূসকে টাকা দিতেই হতো। কি করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এই মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যেহেতু মামলাই নাই, আদালত এখানে রায় দিতে পারছে না, কিন্তু যদি রায় যেত এটাতে বিপদ ছিল। গেল, আমরা দেখলাম গ্রামীণ ব্যাংকের কর রেয়াত সুবিধা আবার নতুন করে চালু করা হয়েছে এবং 5 বছর গ্রামীণ ব্যাংকের এই যে
কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার ব্যবসা হবে, লাভ হবে, এইটার কোনো টাকা দিতে হবে না সরকারকে। সেই টাকাটাও এখন দেওয়া লাগবে না। গ্রামীণ ব্যাংকের শেয়ার নিয়ে আরো কিছু তুগলকি কারবার হচ্ছে, সেটা ভিন্ন আলাপ, আমি আরেকটা ভিডিওতে করেছি। যাই হোক, তো নিজের বেলা 16 আনা আর আমাদের বেলা থাকবেন কানা, এটা কেমন হইলো স্যার? হঠাৎ করে আপনারা এই ট্যাক্স বাড়ানো যে শুরু করেছেন, আমি আমার দর্শকদেরকে বলতে চাই এই বাড়ানোটা আগামীতে আরো বাড়বে বলে আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে, এবং এই জন্য কিন্তু আমরা প্রতিবাদ করছি। কারণ আইএমএফ এর ফর্মুলায় বিদেশিদের প্রেসক্রিপশনে যে সরকার চলে, বিদেশিদের সুতার নাচে যে পুতুল সরকার চলে, তারা সাধারণ জনগণের কি বলা যায়, সাধারণ জনগণের কল্যাণ দেখবে না। শুধু এই নয়, আপনারা অনেকে কি জানেন যে টিসিবিতে এখন যে চাল দেওয়া হতো রেশনের মাধ্যমে, সেই চাল দেওয়া বন্ধ আছে এই মাস থেকে। কারণ সরকার চাল দিচ্ছে না, চাল দিতে পারছে না। যদিও তারা একটা উসিলা তৈরি করেছে যে টিসিবির কার্ডগুলো কাগজে হাতে লেখা কার্ড ছিল, এগুলো আমরা এখন স্মার্ট কার্ডে রিপ্লেস করব, এই জন্য চাল দিচ্ছি না। কার্ড বদল করবেন, এইটার সাথে চাল দেওয়া না দেওয়া কি সম্পর্ক আছে? আপনারা চাল দিতে থাকবেন, কাগজের কার্ড জমা নেবেন, আপনি ডিজিটাল কার্ড দেন, স্মার্ট কার্ড দেন, যেটাই প্লাস্টিক কার্ড দেন, সেটা দিতে থাকবেন। এখন এই যে আপনারা চাল দিচ্ছেন, আপনারা সামান্য বই ছাপাতে পারেন না, সুতরাং এই কার্ড দিয়ে আপনারা কোন মাসে দিতে পারবেন একমাত্র আল্লাহ পাক জানেন। তো তাহলে কি এতদিন যারা এই চালের উপর নির্ভরশীল ছিল, সাধারণ গরিব মানুষ, তারা না খেয়ে থাকবে? আপনারা অনেকেই জানেন যে সামাজিক বেষ্টনীর টাকাগুলো এই সরকার দিচ্ছে না। আমি এরা আসার পরেই এটা বন্ধ করে দিয়েছে, এবং প্রায় 1,20,00,000 লোকের এই টাকা পয়সা আবার কি হবে তদন্ত হবে বলে ওই টাকাটাও আটকে রেখেছে। তো সবখান থেকে আপনারা টাকা আটকে রাখবেন, উল্টো দিকে রাষ্ট্রের উপরে কি বলা যায়, নাগরিকের উপরে আপনার কর বাড়িয়ে ফেলবেন। বুঝতেছি না। আপনারা কি জানেন প্রিয় দর্শক, যে সম্প্রতি কৃষি যন্ত্রাংশে ভর্তুকি অব্যাহত থাকবে কিনা না, এটা জানার জন্য আমদানিকারক প্রতিষ্ঠান সরকারের কাছে জানতে চেয়েছে। কারণ সেখানে যেটা ছিল হারভেস্টার বা অন্যান্য কৃষি যন্ত্র যেগুলো বাইরে থেকে আমদানি করা হয়, সরকার এগুলোতে ব্যাপক ভর্তুকি দিতেন এবং কৃষকরা সরাসরি এগুলো থেকে লাভবান হতেন। ভর্তুকি এই কারণে দেওয়া হতো, কারণ হচ্ছে এখন কৃষি শ্রমিকের অভাব হচ্ছে দেশে, সময় মতো ধান কাটা যায় না, এই সমস্যা গত কয়েক বছর ধরে চলছে। এইসব কারণে সরকার কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে খুব ব্যাপক হারে এই সমস্যার সমাধানটা বিগত সরকার করেছিলেন। এখন আশঙ্কা করা হচ্ছে আইএমএফ এর ফর্মুলা মেনে এগুলো থেকে ভর্তুকি তুলে দেওয়া হবে। তুলে দেওয়া হলে আমাদের কৃষিখাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে, এবং আশঙ্কাটা এত বেশি, গুজবটা এত বেশি, গুজব না, কথাবার্তাটা এত বেশি যে আমদানিকারক প্রতিষ্ঠান নতুন করে এইসব যন্ত্রাংশ এবং যন্ত্র আনবে কিনা না, এটা সরকারের কাছে জানতে চেয়েছে যে ভর্তুকি দেওয়া হবে কি হবে না। এই হচ্ছে যখন অবস্থা, তখন একটু বেশি দামে চশমা কিনে আমাদেরকে একটু দেখে যেতেই হবে, কিছুই করার নাই। সুতরাং আজকের আলোচনা আমি একটা কি বলা যায় ছড়া দিয়ে শেষ করতে চাই। ছড়াটা আপনারা সকলেই জানেন, দীর্ঘদিন পড়ি নাই বলে মনে ছিল না, এখন একটু একটু মনে হয়েছে, বলি। ভর পেট না খাই, রাজকর দেয়া চাই, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান।